জনসংযোগ কর্মসূচি ছিল, এরপরে আমরা গাবতলাতে একটা জনসংযোগ কর্মসূচি আছে। তার সাথে সাথে এখন আমাদের এখানকার যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদেরকে নিয়ে এই যেভাবে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হচ্ছে, বিভিন্ন প্রকল্পের নামে যে দুর্নীতি হচ্ছে বা সরকারি যে কাজগুলো আসছে সেগুলো যে টাকা বরাদ্দ হচ্ছে বাকি ওর মধ্যে থেকে অনেক কাটমানিতে চলে যাচ্ছে, সঠিকভাবে কাজে হচ্ছে কি হচ্ছে না সেগুলো দেখভালের জন্য এই বিষয়ে নিয়ে একটা আলোচনা ছিল। দিল্লিতে সরকার বদল হয়েছে, কি বলবেন? 1993-এর পরে মনে আবার আসলো 2025-এ। তো ব্যাপারটা হচ্ছে বিজেপি কিভাবে এসছে না আসছে, মানুষের মতামত নিয়ে এসছে, এটা সময় গেলে ধরা যাবে। কারণ হচ্ছে আমরা দেখলাম গতকালকে একটা টুইট রাহুল গান্ধীজি করেছিলেন যে 6 মাসে নাকি প্রায় 40 লাখ ভোটার বেড়ে গিয়েছে, লাস্ট 5 না 6 মাসে। তো এই ধরনের না হয়ে যায়, মানুষ যদি বিজেপিকে চাই অবশ্যই প্রত্যেক দিল্লির মানুষ যদি চায় সেটাকে স্বাগত জানাতে হবে। তবে বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছেন বা কেন্দ্রে ক্ষমতা থাকার পরে রাষ্ট্রের এগিয়ে যাচ্ছে, রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে, মানুষের উচিত হবে এই বিজেপি এবং বিজেপি যারা দোষর আছে তাদেরকে প্রত্যাখ্যান করা। আর একটা কথা বলি, আমরা সকলেই জানতাম কম বেশি যে বিজেপিকে সুবিধা করার জন্য আপ পার্টি বিভিন্ন সময় নাগপুরে সহযোগিতা নিয়েছে। আমাদের রাজ্যেও অনেক পার্টি আছে কম বেশি দেখছি যারা বিজেপিকে সুবিধা করাচ্ছে বা নাগপুরের কথা উঠা বসা করছে, তারাও সতর্ক হোক। 2026-এর বিধানসভা ভোটের আগে ভাঙড়ে আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছে এবং ঘরের ছেলে ঘরে ফিরছে দাবি শওকত মোল্লা, কি বলবেন? তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএম এর সব ছেলে ছিল, এক নম্বর কথা। কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের শাসন ছিল। ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে আপনাকে দেখান তো কারা। আবার সেই শওকত সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল। যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায় তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে হয়তো মানছি, ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে এইদিকে আয়, মানে ভয় দেখাচ্ছে তোর ব্যবসা বন্ধ করে দেবো, এই করে দেবো, এই ধরনের ধমকে চমকে দু একজন যাচ্ছে। তারপরেও আমি বলছি আপনাদের যাকেই যাই করুক না কেন ভোটটা ইভিএম মেশিনে আইএসএফ এর পক্ষে আসবে, খামচিহ্নের পক্ষে আসবে। ভাঙড়ে একের পর এক আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, ফলে 26-এর আগে আমি আপনাকে একটা কথা বলি, আইএসএফ এর কর্মী নয়, আইএসএফ এর সমর্থক কিছু গিয়েছে এটা অস্বীকার করবো না, কিন্তু যারা গিয়েছে তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে, সে ভালোবেসে যায়নি, ভয় দেখানো হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদেরকে করে দেবে, সে গিয়েছে কিন্তু তার ভোটটাও আইএসএফে আসবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, 2021 সালে আমরা তখন নতুন রাজনীতিতে এসেছি, আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল, বিজেপি এসে যাবে ভয় দেখানো হয়েছিল, তারপরেও ভাঙড়ের মানুষ 1,09,000 ভোট আমাকে দিয়েছিল। 2026 এর থেকে অনেক বেশি ভোট পাবো। এখন ভাঙড়ের মানুষ নয় সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কিভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে। শওকত মোল্লা বিভিন্ন বক্তব্য রাখতে গিয়ে ভাঙড়ের সভা থেকে যে 2026-এ বিধানসভা ভোটে আইএসএফের শেকড় উপরে দেবে বা অন্যান্য বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছে যে আইএসএফকে ভাঙড়ে রাখা যাবে না। বিজেপি রাখবে নাকি তার বদলে? শুভেন্দু অধিকারীকে জায়গা দেবে নাকি? হিন্দু মুসলমানের রাজনীতি যেটা করছে, সকাল বিকাল একটা নির্দিষ্ট ধর্ম অর্থাৎ মুসলমানকে দেখে দেওয়ার চেষ্টা করছে, সেই শুভেন্দু বাবুকে রাখার চেষ্টা করছে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব। জিজ্ঞাসা করবেন তো আপনি তাদের কাকে রাখতে চাইছেন? যোগী আদিত্যনাথ যাকে যে সাম্বাল মসজিদের সার্ভের নামে 4-5টা মুসলিম ছেলেকে গুলি করে মেরে দিল, তাদেরকে রাখতে চাইছে? জিজ্ঞাসা করুন তো আগে। কেন শুভেন্দু অধিকারীও তো বিধায়ক, আমিও তো বিধায়ক, শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে তো শওকত মোল্লা চিৎকার করছে না, আমার এখানেই কেন করতে হচ্ছে? ব্যাপারটা আছে এখানে বিজেপি তৃণমূলের যেটা যোগসাযোগ নাগপুরে যেদের টিকি বাঁধা আছে সেটা প্রমাণ আবার করে দিচ্ছে। ভাঙড়ের মানুষ বুঝবে আগামী দিন তাদের জন্য লড়াই কে করবে। একটা কথা বলে রাখবো ভাঙড়ের মানুষকে, যে এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ করতে যদি বাঁচতে চান তাহলে এই তৃণমূলের পাল্লাই পড়বেন না। আশা করছি ভাঙড়ের মানুষ এদের পাল্লাই পড়বে না। আপনি বিধানসভায় বিজেপি বিধায়কদের সাথে কোলাকুলি করেন, মায়া কান্না কাঁদেন শওকত মোল্লা, কি বলছি উনি একটা প্রমাণ দেখাক না, ওই কোনো মিথ্যাচার করছে। বিধানসভায় ওনার নেত্রী আমাকে ডেকেছিলেন মমতা ব্যানার্জি মহাশয়, তাহলে উনি বলুক এটা অপরাধ করেছে বা আমি অপরাধ করেছি, একবার বলুক তো দেখি। বিধানসভার মধ্যে আপনার সামনে কেউ এসে দাদা কেমন আছে যদি জিজ্ঞাসা করে আপনি উত্তর দেবেন না? শওকত সাহেবের সাথে তো আমার কথা হচ্ছে বিধানসভাতে, আমি দাদা সম্বোধন করেছি, তাহলে শওকত সাহেব বলুক অপরাধ করেছি, একবার বলতে বলুক। আমি বলছি বিধানসভায় নওশাদ সিদ্দিকী কার সাথে কোলাকুলি করে না তাদের দলের মন্ত্রীদেরকে প্রশ্ন করলে মন্ত্রীরা চুপ হয়ে যায়, সেটা সত্যতা প্রমাণের জন্য কি হবে? আমি আমার মতো বলবো, শওকত সাহেবের মতো বলবে। যদি শওকত সাহেবের সেই সৎ সাহস থাকে, যদি দম থাকে, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের হয়ে রাজ্যের মানুষের হয়ে কি কথা বলছে, বিধানসভা টিভি চালু হোক, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কার সাথে কোলাকুলি করছি না কার মুখের কথা বলা বন্ধ করে দিচ্ছি
না আমাদের এখানে কোল্ড স্টোরকে নিয়ে যে স্টোর হওয়ার কথা ছিল সেটাকে নিয়ে কথা বলছি, না লেদার কমপ্লেক্সের হয়ে কথা বলছি, না ভাঙড় কলেজের নিয়ে কথা বলছি, না ভাঙড়ে আরো কলেজ বাড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা বলছি, ভাঙড়ের ওই খালের ওপরে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা বলছি, সবটাই জানতে পারবে। বিধানসভা টিভি চালাতে বলুন না। ভাইজান বর্তমানে তৃণমূলের তাজা নেত্রী এই বর্তমানে তিন দলে এই রীতিমধ্যে আপনার নাম একেবারে মন্তব্য শুরু করে দিয়েছে। আমি একটা কথা বলবো, আমাকে অনেকজন আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছেন। আসমা ভাবির মনটা কিন্তু এখন আইসিএফে আছে, আমার মনটা এখন আইসিএফে আছে। তো দেখেছেন কথা বলতে বলতে আস্তে আস্তে সবাই আইসিএফে জয়েন করছে। সত্যিই বলছি, প্রচুর মানুষ 2021-এ যারা আমাদেরকে ভুল বুঝেছিল তারাও আমাদের আইএসএফে আছে, ছায়াতলে আসছে। না, লড়াইটা আইএসএফে দিচ্ছে রাজ্যে, তৃণমূল তো আর বিজেপি তো এই নাটকের লড়াই করছে। থ্যাংক ইউ।